আমরা যখন টাইটেল থাম্বনেলে এই কথা বলছি যে ফ্রান্স বাধ্য হলো, শুধু ফ্রান্স নয়, ফ্রান্স তো একটিমাত্র দেশ, ইউরোপের বিভিন্ন দেশ আপনারা দেখবেন, জার্মানি সহ আরও অনেক দেশ যারা ভারতের সঙ্গে ব্যবসা করতে চাইছে, ভারতের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দিতে চাইছে। ঠিক যেরকম ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এআই সামিটে এসে যেই বার্তাটা দিয়েছেন। কিন্তু কেন এটা হচ্ছে? কেন প্রত্যেকটা দেশ, ইউরোপের বেশিরভাগ দেশ এবং বিশ্বের যে তাবড় তাবড় যে অর্থনীতির যে দেশগুলো, তারা কেন ভারতকে এরকমভাবে তারা এগিয়ে রেখে বা ভারতের সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ দেখাচ্ছে? এখনো তো ভারত উন্নয়নশীল একটি দেশ, ডেভেলপড নেশন এখনো পর্যন্ত হয়নি। তাহলে ভারতে এমন কি রয়েছে যে এই দেশগুলো ভারতের সঙ্গে চলতে চাইছে? আমরা এই বিষয়টা আরো বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাব অনলাইনে। আমার সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিস বাবুকে মানে আপনাদের জানিয়ে রাখি, শুভাশিস বাবুও এই যে এআই সামিট, সেই এআই সামিটে উপস্থিত ছিলেন এবং সেখানে খুব কাছ থেকে এআই সামিট দেখেছেন। ভারতের এই যে এত বিশাল একটা কর্মযজ্ঞ, সেটা সম্পর্কে তিনি প্রত্যক্ষ করেছেন অনেক কিছুই। আমি এক এক করে স্পেসিফিকভাবে আপনার কাছে আসবো যে তিনটে কারণের কথা আমি বলছি যে সারা বিশ্ব কেন ভারতকে সমীহ করছে বা সম্মান দিচ্ছে, শ্রদ্ধার জায়গায় রাখছে কেন। তার আগে একটু আপনার কাছে জানতে চাইবো এই এআই সামিটটা আপনি কেমন দেখলেন, যেহেতু আপনি প্রত্যক্ষ করেছেন, কি ছিল আমাদের দর্শকদের যদি একটু সহজভাবে বুঝিয়ে বলেন। দেখুন, এআই সামিট বেসিক্যালি তিনটে ভাগে বিভক্ত ছিল। একটা ভাগ ছিল হচ্ছে এক্সপো, যেখানে ছোট কোম্পানি, বড় কোম্পানি, বিগ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, মেগা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, বিগ ফোর, মানে নেম এনি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, যারা তথ্য প্রযুক্তি বলুন, প্রযুক্তিগত বিজ্ঞান বলুন, চাই নিয়ে চর্চা করে, রিসার্চ করে, এদের সবার স্টল এবং 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 ভাস্ট 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 স্টল। সেখানে আমার সৌভাগ্য হয়েছে এমন লোকেদের সাথে কথা বলার জন্য যারা 3 মাস হলো কোম্পানি খুলেছে। আবার এমন এমন কোম্পানির সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি যারা ধরুন গুগল, ডেলয়েট, আর্নস্ট অ্যান্ড ইয়াং, মানে কিন্ডল, নেম এনিথিং, মানে ওয়ার্ল্ডের যে কোনো দেশের যে প্রান্তে এআই নিয়ে যারা গভীর পর্যালোচনা করেছে, রিসার্চ করেছে, এরকম সব অর্গানাইজেশনাল ফুটপ্রিন্টস এর মধ্যে ছিল। দ্বিতীয় বিভাগটা ছিল যেটা, সেটা হলো যে ভীষণ রকম ভাবে ডিসকাশন বিভাগ। সেখানে বিভিন্ন সংগঠন, যেমন ধরুন ব্রিক্স, যেটার জন্য আমি মেনলি এআই সামিটে যোগদান দিই, সেটা হলো ব্রিক্স, এবং ব্রিক্স সংক্রান্তিত সেই দেশের রিপ্রেজেন্টেটিভরা, আমাদের দেশের যারা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটস, যারা সে অর্থে সরকারের সাথে থাকে না, সরকারকে স্ট্র্যাটেজি দেয়, বিভিন্ন ক্রাইসিস স্ট্র্যাটেজির সাথে যারা যুক্ত, সেরকম লোকজন মিলে কিছু কনক্লেভ, সেই কনক্লেভ গুলো প্রথম 2 দিন ধরে হয়। এবং তৃতীয় যে ভাগটা, সেটা হচ্ছে সরকারি ভাগ, যেটা আপনারা এখন টিভিতে দেখাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানরা সে অর্থে বলতে গেলে, তারা সবাই মিলে এসে বিভিন্ন রকম পজিটিভ ইঙ্গিতে কিভাবে সাজানো যায় গোটা অঙ্কটা, সেটা নিয়ে পর্যালোচনা করেছিল। সুতরাং এই তিনটে সেকশনকে একত্রিত ভাবে এক ছাদের তলায় ভারত মণ্ডপমে হয়েছে। এক ছাদের তলায় যে গোটা ইকুয়েশনটাকে সাজানো হয়েছে, সেই গোটা ইকুয়েশনটার নামই হচ্ছে এআই সামিট। বেশ, তো এইটা নিয়ে তো সার্বিকভাবে ভারতে আরো অনেক চর্চা হবে, আরো অনেক আমরা এআই নিয়ে সমৃদ্ধ হতে পারবো। অবশ্যই স্পেসিফিকভাবে আমরা এই আলোচনায় আসবো, তবে আজকের যে বিষয়টা সেটা আরো একটু স্পেসিফিকভাবে আমরা আলোচনা করি। মানে এই মানে আলোচনা করার জন্য আমাদের ফিরে যেতে হবে 2016 সালে, যখন এই রাফাল ডিফেন্স ডিল বা রাফাল ডিল যখন ভারতের সঙ্গে ফ্রান্সের হয়। শুভাশিস বাবু, আমরা খুব ভালো করে জানি যে সেই সময় ফ্রান্স কোনো রকমে যে টেকনোলজিটা, যে জিএন চিপ সেমিকন্ডাক্টর দিয়ে যে রাফাল জেটকে পরিচালনা করা যেতে পারে, এই টেকনোলজিটা কোনো রকমভাবে ভারতকে দিচ্ছিল না। তারা শুধু ওই 126টা রাফাল জেটই চুক্তি করেছিল। এইবারে ভারত সেই সেমিকন্ডাক্টর ডেভেলপ করে নিয়েছে। আমরা অলরেডি বিশ্বের যে সমস্ত দেশগুলো এই সেমিকন্ডাক্টর চিপ যাদের কাছে আছে, সেই তালিকায় চলে এসেছি। তো ঠিক এই জায়গা থেকেই আমি একটু জানতে চাই যে এবারে যে ফ্রান্সের প্রেসিডেন্টের সফর, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে চলবো, পুরোপুরি একেবারে আলাদা।
2016 তুলনায়। একটু এই সিনারিও চেঞ্জটা কিভাবে হলো আমাদের দর্শকদের বিস্তারিত বোঝাতে পারবেন? একটা বায়ুসেনার মহড়া চলছে আমার মাথার উপরেই, হ্যাঁ, এবং তখনই আপনার এই বায়ুসেনা কেন্দ্রিক প্রশ্নটা, এবং এটা খুবই কাকতালীয়। যাই হোক, সরি টু হ্যাঁ, শেয়ার দ্যাট। দ্বিতীয় কথাটা বলাটা খুব প্রয়োজনীয়, সেটা বোঝার দরকার আছে। ভারতবর্ষ অ্যাজ এ এন্টিটি এতদিন ধরে যেভাবে ডেল্ট হচ্ছিল, সেটা হচ্ছে যে এমন একটা মানুষ যে কোনো না কোনোভাবে আপনার উপরে ডিপেন্ডেন্ট। হুম, এই সেন্স অফ ডিপেন্ডেন্সিটা কখনো গিয়ে আপনার কখনো গিয়ে বলতে পারেন যে এটার মধ্যে দিয়ে অনেক রকম তা যায়। ঠিক? কখনো মনে হয় এটা এতটাই পাওয়ারফুল যে আমি তাকে যেমন খুশি ব্যবহার করতে পারি। আবার কখনো গিয়ে মনে হয় এদের নিজস্ব স্ট্রেংথটা এতটাই হিউজ যে এদেরকে ব্যবহার করার আকারে যদি আমি ভাবি, তাহলে আমি বিপদে পড়ে যাব। এই ট্রানজিশন ফেজটার মধ্যে ফ্রান্স বলুন, বিভিন্ন জার্মানি বলুন, ইউকে বলুন, এবং বিভিন্ন ইউরোপিয়ান দেশটা ছিল, সেই ইউরোপিয়ান দেশদের মধ্যে যাদের সাথে ইন্ডিয়া বিভিন্ন রকম সায়েন্টিফিক এবং মার্শাল ডিলস করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই রাফেল ডিল। হুম, এবং এই রাফেল ডিলের সময় যে দুটো মানুষ সব থেকে বেশি যুক্ত ছিল, সেই দুটো মানুষকে কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিমণ্ডল একটুও ছাড়েনি। হ্যাঁ, এবং এবং প্রচন্ড রকম ভাবে তাদের ভৎসনার শিকার হতে হয়েছে, এবং তাদের তাদের দুজনের নাম আজকের ডেটে না বলাটা আমার কাছে একটা অপরাধ হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে পারিকার সাহেব, হ্যাঁ, এবং দ্বিতীয় দ্বিতীয় মানুষটা যিনি, যার নাম না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় সুষমা স্বরাজ হ্যাঁ, মহাশয়া। এবং দুজনেই আজকে পৃথিবীর আমাদের মধ্যে বুকে নেই নেই। একদমই। কারেক্ট। হ্যাঁ, কিন্তু আজকের ডেটে উনি যদি এটা দেখতেন, উনি সত্যি খুব গর্ববোধ করতেন। হুম, এবং এই গর্ববোধ করার পিছনে উনার সব থেকে বড় কারণটা হতো যে ভারতবর্ষ একটা সময় রাফেলের সাথে চুক্তিটা করেছিল এটা ভেবে যে আমরা চুক্তিটা করে একটা এয়ার সিস্টেমকে এতটা পাওয়ারফুল করব যে আমরা কাউন্টার অ্যাটাকের সময় অনেক 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 বেশি কনফিডেন্টলি আমরা এগোতে পারবো। হ্যাঁ, কিন্তু সেই চুক্তিটা করার পরে ভারত রিয়েলাইজ করে সেই চুক্তিটার কস্ট ভ্যালু, বা সেই চুক্তিটার যে ভলিউমেট্রিক প্রেজেন্সটা আছে, সেই প্রেজেন্সটার একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে তার টেকনোলজিক্যাল সাইডটা, যেটাকে আপনি চিপ বলছেন। হ্যাঁ, সুতরাং এই টেকনোলজিক্যাল সাইডটা, এটা কিন্তু বলতে পারেন অস্ত্র ব্যবসায় এটা একটা প্রচলিত পদক্ষেপ বা প্রচলিত একটা সিস্টেম। সেখানে কি করা হয়, সেখানে দিনের পর দিন এক একটা ট্রেড করা হয়, কিন্তু টেকনোলজিটাকে খুব রিজার্ভ ভাবে ছাড়া হয়। কারণ টেকনোলজির পিছনেও বিভিন্ন রকম চার্জেস থাকে, টাকা থাকে, অর্থনৈতিক অবস্থান থাকে। সুতরাং এটা কিন্তু ভুল ঠিক এইভাবে ব্যাখ্যা করাটা ঠিক না, কারণ এই যে এই 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 ধরনের ডিলের এইটাই হচ্ছে চরিত্র। হুম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফ্রান্স যথারীতি এই ট্রিকটা খেলে, কার্ডটা খেলে। হ্যাঁ, এই কার্ডটা খেলার পিছনে তাদের মূল কারণটা থাকে ভারতবর্ষকে আরো বেশি অর্থনৈতিকভাবে ফ্রান্সের উপরে